সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারে একাদশ দ্বাদশ শ্রেণীর ধারাবাহিক বাংলা সাহিত্য পাঠ ক্লাসের আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ঋতু বর্ণন। এই ঋতু বর্ণন বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি সাহিত্যিকের রচিত আলাওলের রচিত ঋতু বর্ণন কবিতাটি আমাদের বাংলা সম্ভারের নিয়মিতভাবে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিকস আলোচনা করে আসতেছে, যার যে আলোচনাগুলো আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ধারাবাহিক আলোচনাগুলো দেখে নিতে পারেন। আমরা ঋতুবর্ণন ক্লাসের আগে আমাদের বাংলা সম্ভারের একটি ক্লাসে আপলোড করা রয়েছে, দেখেন বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। ক্লাসটার আই কার্ডে লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। তো ঋতুবর্ণন কবিতাটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। ঋতুবর্ণন কবিতাটা মধ্যযুগের কবিতা। ঋতু শব্দের অর্থ কি? ঋতু শব্দের অর্থ এটা আমরা সবাই জানি। ঋতু মানে হচ্ছে আমাদের ওই যে 2 মাসে যে একটা কাল বলা হয় সময়কে, এটাকে বলে ঋতু। তো এখানে এই ঋতুরই বর্ণনা করেছেন ঋতু বর্ণন কবিতায় আলাউল। আর এই আলাউলের যে ঋতু বর্ণন কবিতাটি রয়েছে, এই ঋতু বর্ণন কবিতাটি আমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে। কোথায় থেকে? পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে ঋতু বর্ণন, আলাউলের ঋতু বর্ণন কবিতাটি আমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে। এই আলাউলের জন্ম 1607 খ্রিস্টাব্দে আনুমানিক এবং মৃত্যু 1680 খ্রিস্টাব্দে আনুমানিক। এখন আনুমানিক কেন বলা হচ্ছে? আলাউল হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগীয় কবিদের মধ্যে অন্যতম কবি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ বা মধ্যযুগের বিষয়টা কি আমরা যদি একটু দেখি, এখানে দেখেন আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। ঠিক আছে, বাংলা সাহিত্যের যুগ, বাংলা সাহিত্যের যুগ। এখন এই বাংলা সাহিত্যের যুগগুলোকে কি বলা হচ্ছে? বাংলা সাহিত্যের যুগ রয়েছে কয়টি? দেখেন বাংলা সাহিত্যের যুগ আমরা এখানে দেখতে পাই, বাংলা সাহিত্যের 3টি যুগ পাই আমরা এখন পর্যন্ত। বাংলা সাহিত্যের যে যুগ বিভাগগুলো আমাদের বাংলা বিভিন্ন ভাষাতাত্ত্বিক বা সাহিত্যবিদ বিশারদরা আছে, তারা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগকে 3টা যুগে ভাগ করেছেন। 3টা যুগের মধ্যে আমরা একটু যদি দেখি, প্রথমটাকে বলা হচ্ছে প্রাচীন যুগ। প্রথমটাকে কি বলা হচ্ছে? প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের সময়কালটা আমাদের ধরা হয় 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যযুগ। 2 নম্বর যেটা রয়েছে সেটা কি? মধ্যযুগ। এই মধ্যযুগের সময়কালটাকে আমাদের বলা হয় 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আধুনিক যুগ শুরু হয় যখন কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠিত হয়, আধুনিক যুগ তখন থেকে শুরু হয়। আর কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয় 1801 সালে। তাই বাংলা বিভাগের আধুনিক যুগের শুরু 1801 সাল থেকে বর্তমান পর্যন্ত। 1801 সাল থেকে কি বর্তমান পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তো এই আলাউলের পদ্মাবতী রচিত হয় আমাদের এই মধ্যযুগে। মধ্যযুগে আলাউল পদ্মাবতী কাব্যটি রচনা করেছেন। মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনগুলোর মধ্যে আমরা 4 ধরনের সাহিত্য দেখতে পাই। তার মধ্যে প্রথম যে সাহিত্যটা রয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। রাধা এবং কৃষ্ণের যে প্রেমের লীলা আছে, যে মানবাত্মা জীবাত্মার যে হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার যে ঘটনা, সেটাকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাই। এছাড়া রয়েছে মঙ্গল কাব্য। বিভিন্ন দেবদেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে বা বিভিন্ন দেবদেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে যে সাহিত্যগুলো রচনা করা হয়েছে সেটাকে বলা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের আবার কয়েকটা প্রকারভেদ রয়েছে। আর একটি যেটা রয়েছে সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য ছাড়াও আরেকটা যেটা সাহিত্য রয়েছে সেটা হচ্ছে গীতিকা সাহিত্য রয়েছে, যেখানে ওই বাংলা লোক সাহিত্যের যে গীতিকাগুলো রয়েছে এগুলো পরবর্তীতে অনুসন্ধান করে উদ্ধারের পরে মনে করা হয় এগুলো মধ্যযুগীয় সাহিত্য। তো এই আমাদের মধ্যযুগীয় সাহিত্যের মধ্যে যে সাহিত্যটা আমরা আরেকটা নাম বললাম সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য, এই অনুবাদ সাহিত্যের মধ্যে অন্যতম অনুবাদ সাহিত্যগুলো কেমন? অনুবাদ সাহিত্যগুলো হচ্ছে বিভিন্ন ভাষায় বা বিভিন্নভাবে বা বিভিন্ন ভাষায় যে সকল সাহিত্যগুলো অনুবাদ লেখা হয়েছে ওইগুলো অনুবাদ করা হতো বাংলা ভাষায়।
এইভাবে অনুবাদ সাহিত্য হয়। যেমন আমাদের হচ্ছে লাইলি মজনু, পারস্যের কাহিনী বা হচ্ছে পারস্য ঘটনাকে লাইলি মজনুতে অনুবাদ করা হয়েছে। তারপরে আমাদের ইউসুফ জুলেখা অনুবাদ সাহিত্যের মধ্যে উমর খাইয়ুম, ফরাসি কবি উমর খাইয়ুমের ইউসুফ জুলেখা থেকে আমাদের ইউসুফ জুলেখা অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ শাগির। তেমনি ভাবে আমাদের এই যে আজকের যে পদ্মাবতী আমরা এখানে দেখছি, যে পদ্মাবতী থেকে আমাদের পাঠ্য বইয়ে ঋতু বর্ণন, পদ্মাবতী থেকে যে ঋতু বর্ণন অংশটি নেওয়া হয়েছে, সেই পদ্মাবতী অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যের মূল কাহিনী না, এটি একটি অনুবাদ কাহিনী। এই অনুবাদ কাহিনী পদ্মাবতী আজকের যে পদ্মাবতী আছে, পদ্মাবতীটা মূলত পদ্মাবত কোথায় থেকে নেওয়া হয়েছে? পদুমাবত, ঠিক আছে, পদুমাবত। এই পদুমাবত কাব্য থেকে আমাদের হচ্ছে পদ্মাবতী কাব্যটা নেওয়া হয়েছে। পদুমাবত কাব্যটা কি? পদুমাবত কাব্যটা আমাদের যে এই যে আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে পদুমাবত কাব্য, এই পদুমাবত কাব্যটা আমাদের এখানে, এই পদুমাবত কাব্যটা হচ্ছে হিন্দি ভাষায় রচিত। অ্যাকচুয়ালি পদুমাবত কাব্যটা কোন ভাষায় রচিত? পদুমাবত কবিতাটা হচ্ছে, কাব্যটা হচ্ছে হিন্দি ভাষায় রচিত। এই হিন্দি ভাষায় পদ্মাবত কবিতাটি সর্বপ্রথম যিনি লিখেছিলেন, বা পদ্মাবত কবিতাটি যে লিখেছিলেন সেটা হচ্ছে কোন ভাষায় বলছি? হিন্দি। এই হিন্দি ভাষায় রচিত পদ্মাবত কবিতাটি, এই হিন্দি ভাষায় যেটা লিখছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ জয়সী। হিন্দি ভাষার যে কবি ছিলেন, পদ্মাবতের রচয়িতা ছিলেন, সেটা হচ্ছে কি? মোহাম্মদ জয়সী। মোহাম্মদ জয়সী, এই মোহাম্মদ জয়সী ছিলেন হচ্ছে পদ্মাবত কাব্যের প্রকৃত রচয়িতা। পদ্মাবত কাব্যটা তিনি রচনা করেছিলেন মোহাম্মদ জয়সী। এই পদ্মাবত কাব্যটা হচ্ছে কি যে সেখানে প্রকৃতির বর্ণনা বলি বা পরিবেশ বলি, সেটা হচ্ছে রাজস্থানের বর্ণনা বা দিল্লির যে সুলতানি যে যুগ ছিল সেই যুগের বর্ণনা এখানে পদ্মাবত কাব্যে পাই। আর এই পদ্মাবত কাব্যটা পরবর্তীতে আমাদের বাংলা সাহিত্যের কবি আলাউল পদ্মাবত কবিতাটা কি করছে? এই আলাউল পদ্মাবত কবিতাটা হচ্ছে আলাউল করছে কি? এই রূপান্তর করছে, অনুবাদ করছে। আলাউল কি করছে? অনুবাদ করে, আলাউল কি করছে? অনুবাদ করছে। আর এই অনুবাদ গ্রন্থটির নাম দিয়েছেন কি? এই আলাউল যে পদ্মাবত কাব্যটি অনুবাদ করছেন, এই অনুবাদ গ্রন্থটির নাম হচ্ছে পদ্মাবতী। এই পদ্মাবতী। আপনারা এই যে পদ্মাবত কাব্য অবলম্বনে বলিউডে একটা সিনেমা আছে, যেখানে হচ্ছে কি যে মানে বিখ্যাত 3 জন অ্যাক্টর অভিনয় করেছেন। তো এই পদ্মাবত কবিতার যে এই পদ্মাবতটা অ্যাকচুয়ালি হিন্দি ভাষায় রচিত, আর এইটা রচনা করেছিলেন মোহাম্মদ জয়সী। আর এই মোহাম্মদ জয়সী রচিত পদুমাবত থেকে বাংলায় আলাউল অনুবাদ করছেন কি? পদ্মাবতী। কিন্তু এখানে অ্যাকচুয়ালি অনুবাদ করার পরেও কেন বিশেষত্ব এটার? অনুবাদ করার পরে পদ্মাবতী আলাউল যখন অনুবাদ করেন, তখন পদ্মাবতীর যে পরিবেশ, সেটা বাংলার পরিবেশের বর্ণনা করেছেন। সেখান থেকে মানে মূল ঘটনাটা, চৌম্বকীয় ঘটনাটা নিয়েছেন এবং নিজের মতো করে ক্যারেক্টার, নিজের মতো করে সব বিষয়টাকে এখানে উপস্থাপন করছেন কে? আমাদের আলাউল। তার কারণেই এই আলাউল একটা স্বতন্ত্রতার পরিচয় দিয়েছেন অনুবাদ কাব্য হিসাবে পদ্মাবতী অনুবাদ করে। তো দেখেন এইখানে পদ্মাবতীর যদি অ্যাকচুয়ালি ঘটনাটা বলি, তাহলে পদ্মাবতীর হচ্ছে কি যে মূল ঘটনাটা হচ্ছে কি যে সেই সময়ের চিতর রাজ্য নামের একটা রাজ্য ছিল। এই চিতর রাজ্যের হচ্ছে কি যে রাজা ছিলেন চিতর রাজ। এই চিতর রাজার হচ্ছে কি যে রাজা ছিলেন, এই চিতর রাজা হচ্ছে কি যে একদিন জানতে পারে যে মানে সেই সময় তো প্রাচীন যুগের রাজাদের প্রধান কাজই ছিল যে রাজার রানী সুন্দর সেই রাজার খ্যাতি বেশি, বা এক রাজার অনেক রানী, ঠিক আছে। তো তেমনি ভাবে এই চিতর রাজ্যের রাজা একদিন খোঁজ পায় যে হচ্ছে সুন্দরী রূপসী এক নারী রয়েছে, তার নাম হচ্ছে পদ্মাবতী। এই পদ্মাবতীকে হচ্ছে কি যে অনুসন্ধানের জন্য চিতর রাজা এই খোঁজটা কিভাবে পায়? চিতর রাজা এই খোঁজ পায় হচ্ছে সুখ পাখির মধ্য দিয়ে। সুখ পাখি, আমাদের পদ্মাবতী যখন কাব্য আছে, কাব্যের মধ্যে আমরা একটা পাখি পাই যে পাখি কথা বলতে পারে, বা আমরা টিয়া পাখি বলি অনেকে। তো এই পাখির মধ্য দিয়ে এই সন্ধানটা পাই। পরবর্তীতে এই চিতর রাজা এবং এই চিতর রাজার কিন্তু ওয়াইফ ছিল। তো এই চিতর রাজার ওয়াইফও জানে যে হচ্ছে কি যে সুন্দরী নারী কে। তো পরবর্তীতে চিতর রাজার ওয়াইফ সেই সুখ পাখিকে হত্যা করতেও চায়। পরবর্তীতে এই চিতর রাজা কি করলো? সে ছদ্মবেশ ধরে বা হচ্ছে কি যে ঋষির রূপ ধারণ করে সে বনে যায় এবং পদ্মাবতীর সাথে দেখা করে, পদ্মাবতীকে জয় করে, তার মন জয় করে, সব জয় করে আর কি, ঠিক আছে। তো এই জয় করার পরে সে হচ্ছে পদ্মাবতীকে বিয়ে করে চিতর রাজ্যে নিয়ে আসে। তো চিতর রাজ্যে সুখী ছিল পদ্মাবতী সহ, চিতর রাজা সহ।
তো মধ্যখানে একটা বিপত্তি ঘটে, চিতর রাজসভার এক সভাসদকে চিতর রাজ একদিন অপমান করে বের করে দেয়, বিদুষীকে অপমান করে বের করে দেয়। পরবর্তীতে এই বিদুষী সেই সময় দিল্লির সুলতান ছিলেন, সেই সময় দিল্লির যে সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি, এই আলাউদ্দিন খলজির কাছে গিয়ে সে বলে যে চিতোর রাজ্যের রানী সবচেয়ে সুন্দরী। তখন এই আলাউদ্দিন খলজিও কি করে, চিতোর রাজ্যে আক্রমণ করে। তখন এই যে পদ্মাবতীকে ঘিরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যায়। তো পদ্মাবতী, চিতোররাজ, আবার হচ্ছে কি যে আলাউদ্দিন খলজি, আর এইদিকে ছিল দেবগুপ্ত নামের বাংলার আরেকটা শাসক। তো তিনজনের মধ্যে যে যুদ্ধটা ছিল, এই যুদ্ধের মধ্যে চিতোররাজ এবং হচ্ছে কি যে আমাদের আলাউদ্দিন খলজির পদ্মাবতীকে নিয়ে যুদ্ধ হয় 12 বছর। এই 12 বছরের যুদ্ধে মানে আলাউদ্দিন খলজি তার রাজ্য ত্যাগ করে এসে যুদ্ধ করে। তো এখানে দীর্ঘ একটা যুদ্ধসূত্রে এখানে এই যুদ্ধের কোনো ফলাফল ইতিহাস আজকের দিন পর্যন্ত দিতে পারে নাই। আর দেবগুপ্তর সাথে চিতোর রাজ্যের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে হচ্ছে কি যে চিতোর রাজ্যের জয়লাভ হয়। পরবর্তীতে সেই যুদ্ধে আহত হয় হচ্ছে আমাদের চিতোর রাজা, এবং আহত অবস্থায় 7 দিনের মাথায় মারা যান চিতোর রাজা। এই চিতোর রাজার মৃত্যুর খবর যখন আলাউদ্দিন খলজি পাই, তখন এই আলাউদ্দিন খলজি হচ্ছে কি যে কি করতে চাই, চিতোর রাজ্যের প্রাসাদকে আক্রমণ করতে চাই। এমন একটা সময় পদ্মাবতী এবং তার সমস্ত দাসীরা মিলে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তো এই হচ্ছে আমাদের পদ্মাবতীর অ্যাকচুয়ালি মূল ঘটনা। তো এই যে আমাদের পদ্মাবতীর যে মূল ঘটনাটা, এই পদ্মাবতী এই ঘটনাটাই মানে হচ্ছে কি যে পরবর্তীতে অনুবাদক হিসাবে অনুবাদ করছেন কে, এই যে মধ্যযুগীয় কবি আলাউল। এর চাইতে ভালো ছবি আমি সংগ্রহ করতে পারি নাই, ঠিক আছে। তো এই আলাউল এই পদ্মাবতীটা অনুবাদ করছেন। এই পদ্মাবতী যে একটা এত বড় বিখ্যাত একটা কাব্য রয়েছে, বড় কাব্য, এই কাব্যের থেকে ঋতুর বর্ণনা করা হয়েছে, ঋতু। এবং এই যে মানব মনের উপরে যে ঋতু প্রভাব ফেলে, যেমন যখন বৃষ্টি হয় তখন দেখবেন আপনার মন খারাপ হয়, মানে খারাপ না হওয়ার কোনো কারণ থাকলেও খারাপ হয়। বসন্তকালে এমনিও ভালো লাগে, একলা ঘুরতেও ভালো লাগে, আর যদি কারোর সাথে ঘোরার সাথী থাকে তাহলে তো ভালো লাগেই, ঠিক আছে। তো তেমনি ভাবে এই যে ঋতু যে মানব মনের উপরে প্রভাব ফেলে, যেমন মনে করেন আপনি গ্রীষ্মের সময় বা অনেক রোদ রয়েছে, আমাদের রাজশাহীতে যেমন তাপ পড়ে, এমন এই রোদে রাজশাহীতে মনে করেন আপনি একটা কাজ করছেন, করে হচ্ছে কি যে আসছেন, এমন সময় আপনাকে বকাঝকা করছে, কেউ কিছু বলছে, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে এবং একটা লাগাই দিতেও পারেন তাকে। তো এই যে আবার শীতের মধ্যে আপনি মনে করেন কম্বলের মধ্যে লেপের মধ্যে ঘুমাচ্ছেন, এমন সময় যদি আপনাকে বাইরে থেকে অনেক গালিগালাজও করে, আপনি কিন্তু সেই কম্বল বা লেপ থেকে বের হয়ে তাকে মারতে চাবেন না। তো এই যে প্রকৃতি কিন্তু অ্যাকচুয়ালি মানব মনের উপরে প্রভাব ফেলে, আর এই প্রকৃতির মানব মনের উপরে প্রভাব ফেলা এই বিষয়টা উপমহাদেশের প্রথম সাহিত্যিক হিসাবে কালিদাস তার মেঘদূত কাব্যে সর্বপ্রথম উল্লেখ করেন। এবং পরবর্তীতে এই যে আমাদের পদ্মাবতী কাব্যে আমাদের যে ঋতু বর্ণন বলা হয়েছে, এক এক সময় মনের ঋতুতে, এক এক সময় এক এক ঋতুতে মনের ভিতরে এক এক ধরনের ভাবের জাগরণ ঘটে, যেটা আমাদের পদ্মাবতীর ঋতু বর্ণন কবিতায় আমরা দেখতে পাবো। এই পদ্মাবতী কাব্যের ঋতু বর্ণন অংশে দীর্ঘ একটা বর্ণনা দেওয়া হয়েছে ঋতু, সেখান থেকে সংক্ষেপে আমাদের পাঠ্য বইয়ে ঋতু বর্ণন কবিতায় উল্লেখ করেছে। তো দেখেন আমরা আলাউল সম্পর্কে প্রথমে জানতে চাই, তো তার নাম অ্যাকচুয়ালি আলাউলই। এখন এই আলাউল করছেটা কি, আলাউল জন্মগ্রহণ করছে 1607 খ্রিস্টাব্দে আনুমানিক। কারণ আমরা বললাম যে মধ্যযুগীয় কবিদের মানে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, তো এর কারণেই আনুমানিক আমাদের লেখা হয়েছে পাঠ্য বইয়ে। মৃত্যুবরণ করছে 1660 খ্রিস্টাব্দে, সেটাও আনুমানিক। এবং আপনি মনে রাখবেন আপনার পাঠ্য বইয়ের একমাত্র মধ্যযুগীয় কবিকে আলাউল, আপনার পাঠ্য বইয়ের একমাত্র মধ্যযুগীয় কবিকে আলাউল। তারপরে তার জন্মস্থান নিয়েও মতভেদ রয়েছে। তার জন্মস্থান তৎকালীন মাদারীপুর জেলার ফাতেহাবাদ পরগনায় জন্মগ্রহণ করছে, যেটা বর্তমান ফরিদপুর জেলা, যেটা বর্তমান কি ফরিদপুর জেলা। তিনি মানে যেটা বলছে যে বর্তমান তৎকালীন মাদারীপুর জেলার ফাতেহাবাদ পরগনার জামালপুরে জন্মগ্রহণ করেন। গ্রামটার নাম কিন্তু জামালপুর, আজকের জেলা জামালপুর না। তো এখানে আমরা ওটাই বললাম, তার জন্ম হচ্ছে কি যে তৎকালীন সময়ে ফরিদপুর জেলার ফাতেহাবাদে, আর বর্তমান সময়ে হচ্ছে কি যে সেটা হচ্ছে মানে বর্তমানে যেটা পড়ছে কোথায়, ফরিদপুরের মধ্যে। তো দেখেন আমরা পরবর্তীতে আলাউল সম্পর্কে আর যে তথ্যগুলো আমরা দেখবো সেটা হচ্ছে কি তার শিক্ষা জীবন। আলাউল ফার্সি, আরবি, বাংলা, সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। ফার্সি, আরবি, বাংলা ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। ছোটবেলায় তার পারিবারিকভাবে সাহিত্য এবং কাব্যের প্রতি তার আগ্রহ জন্মে ছিল। এই আলাউল কর্মজীবনে আরাকান রাজসভার একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন। আলাউল তার কর্মজীবনে কি ছিলেন, আরাকান রাজসভার একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন।
তো দেখেন এই যে এবং সৈন্য ছিলেন, অ্যাকচুয়ালি সে প্রথমে সৈন্য ছিলেন, আরাকান রাজসভার সৈন্য ছিলেন, এবং তার কর্মদক্ষতা, তার সাহিত্য গুণ বা শিক্ষা গুণ দিয়ে সে কবি পদে উন্নীত হয়েছিলেন। আরাকান রাজ্যের মগর রাজের সভাকবি হিসাবে তিনি যুক্ত ছিলেন। সভাকবি বিষয়টা কি, আমাদের প্রত্যেকটা রাজার, আগেকার প্রত্যেকটা রাজার রাজ্যের সভায় একজন দুইজন করে কবি থাকতেন। যেমন আপনারা গোপাল ভাঁড় দেখেন না, গোপাল ভাঁড়ে একটা সভাকবি রয়েছে, তেমনি ভাবে হচ্ছে কি যে মুঘল সম্রাটদের সভাকবি ছিল। তো তেমনি ভাবে এই মগধ রাজ্যের সভাকবি ছিলেন আলাউল। আলাউলের সাহিত্য কর্মগুলো একটু দেখেন। পদ্মাবতী, কাব্যগুলোর মধ্যে কি রয়েছে? পদ্মাবতী। সাইফুলমূলক বদিউজ্জামান, সাইফুলমূলক বদিউজ্জামান, তারপরে হফতপাইকর, তারপর সিকেন্দার নামা, তারপর নীতি কবিতা তহফা। নীতি কবিতা কি? তহফা। সঙ্গীত বিষয়ক কবিতা হচ্ছে কি যে রাগতাল নামা। সঙ্গীত বিষয়ক কবিতা কি? রাগতাল নামা। এবং সাইফুলমূলক বদিউজ্জামান, সিকেন্দার নামা, এগুলো ফারস্য থেকে অনুবাদিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম গ্রন্থ। তবে তার এই যে হফতপাইকর গল্প গ্রন্থ, এখানে ওই যে তার গল্পের মধ্যে দেখা যায় যে 7 দিন 7টা পুরী আসে, এসে তাকে 7টা ধরনের গল্প শোনাই। তো এই গল্পগুলো নিয়ে হফতপাইকর গ্রন্থটা রচিত। আর এই যে সঙ্গীত বিষয়ক সুরের বিষয় নিয়ে যে গ্রন্থটা রচনা করা, সেটা হচ্ছে কি রাগতাল নামা। তো পদ্মাবতী, তারপরে সাইফুলমূলক বদিউজ্জামান, রাগতাল নামা, হফতপাইকর, এই গ্রন্থগুলো কিন্তু আলাউলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আলাউলের পদ্মাবতী কাব্যটা আমরা যেখান থেকে নেওয়া, মানে পদ্মাবতী কাব্য থেকে আমাদের ঋতুবর্ণন কবিতাটা নেওয়া হয়েছে, এটা আমরা দেখেছি যে ঋতুবর্ণন কবিতাটি এই বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ডে থেকে সংক্ষিপ্ত আকারে সংকলিত হয়েছে। পদ্মাবতী কবিতাটি কি হয়েছে? সংক্ষিপ্ত আকারে সংকলিত হয়েছে। মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কাব্য প্রতিভা ও বিদ্যা অনুরাগের গুণে আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন। পদ্মাবতী কাব্য রচনা করেন। রাজসভায় শিক্ষিত পদস্থ ব্যক্তিদের সহচর্যে থেকে তিনি এই কাব্যটি রচনা করেছেন। তারপরে পদ্মাবতী কাব্য রচনা করার ক্ষেত্রে সেই সময়ের রাজা মগন ঠাকুর তাকে কি করছে? অনুপ্রেরণা দিয়েছে, এবং রাজসভাসদরা তাকে কি করছে? সহযোগিতা করেছে। তার রচনায়, মানে এই যে মধ্যযুগে যে রচনা করছে, এই রচনায়, তার রচনায় কি সুস্পষ্ট? নাগরিক চেতনা ও রুচির ছাপ স্পষ্ট। আলাউলের পদ্মাবতী কাব্য কবিতায় কি হচ্ছে কি যে নাগরিক চেতনা এবং রুচির ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। তো আমরা এখন দেখবো কবিতার লাইন টু লাইন ব্যাখ্যা, দেখবো শব্দভিত্তিক ব্যাখ্যা করার চেষ্টা করবো। মধ্যযুগীয় কবিতা, এখানে কঠিন কঠিন শব্দ এবং অপরিচিত অনেক শব্দের ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখি প্রথমে এখানে কবি কি বলেছেন। প্রথম বসন্ত ঋতু নবীন পল্লব, প্রথম বসন্ত ঋতু নবীন পল্লব। তো এখানে প্রথম বসন্ত ঋতু নবীন পল্লব, মানে প্রথমেই বসন্ত ঋতুর কথা কবি এখানে বলছে। এখন বসন্ত ঋতুতে প্রথমে কি বলছে? এখানে নবীন পল্লব। নবীন বলতে বোঝানো হয় কি? নতুন। আর পল্লব বলতে বোঝানো হচ্ছে কচি পাতা। নতুন পাতাটা কেমন থাকে? কচি থাকে। নতুন পাতাটা কচি থাকে। তাই এখানে প্রথমে বসন্ত ঋতুর নবীন পল্লব। তারপরে দেখেন আমাদের কবি এখানে কি বলেছেন। তারপরে কবি এখানে বলেছেন দুই পক্ষ আগে পাশে। কি বলেছে? দুই পক্ষ আগে পাশে। এখন দুই পক্ষ আগে পাশে দ্বারা কবি কি বুঝায়? দুই পক্ষ আগে পাশে মানে দুই দিক থেকে, বা দুই দিক থেকে, দুই দিক থেকে। এখানে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে দুই দিক থেকে। দুই দিক থেকে কি? দুই দিক থেকে হচ্ছে যে বসন্ত ঋতুর আগে শীতকাল এবং বসন্ত ঋতুর পরে কি? গ্রীষ্মকাল। এবং দুইটা প্রখরতম ঋতু, যেমন শীতকালে শীতের তীব্রতা আর গ্রীষ্মের সময় গ্রীষ্মের তাপদাহ। তো দুইটা ঋতুর মাঝখানে একটা ঋতু, সেইটা কোন ঋতু? বসন্ত ঋতু। এই যে এখানে আমাদের কবি বলছেন কি? মধ্যে সমাধব। মধ্যে কি? মধ্যে হচ্ছে সমাধব। মধ্যে হচ্ছে সমাধব। এখানে সমাধব দ্বারা কবি কি বোঝাতে চাচ্ছেন? সমাধব বলতে বোঝাতে চাচ্ছে সুন্দর বসন্তকাল। সুন্দর বসন্তকাল, সুন্দর বসন্ত কাল। তার মানে এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে দুই দিকের তীব্র ও ঋতুর মাঝখানের ঋতুটা কি? সুন্দর বসন্তকাল। সুন্দর বসন্তকালে কি? মলয় সমীর। সুন্দর বসন্তকালে কি হয়েছে এখানে? সুন্দর বসন্তকালে এখানে বলছে যে মলয় সমীর হেলো। মলয় সমীর হেলো। মলয় সমীর হেলো। এখন মলয় সমীর হেলো দ্বারা কবি কি বোঝাচ্ছেন? মলয় সমীর বলতে বোঝানো হচ্ছে, মলয় মানে দক্ষিণা। মলয় মানে কি? দক্ষিণা বাতাস। দক্ষিণা বাতাস। সমীর মানে হচ্ছে বাতাস। তো এখন এই সমীর মানে হচ্ছে বাতাস। তো দক্ষিণা বাতাস দ্বারা লেখক এখানে, কবি এখানে কি বোঝাচ্ছেন? দক্ষিণা বাতাস দ্বারা এখানে লেখক কবি বোঝাতে চাচ্ছেন যে বসন্তকাল যখন শুরু হয় তখন বাতাস হচ্ছে কি? দক্ষিণ দিক থেকে। আর শীতকালে সেই হিমালয়ের বাতাস, ঠান্ডা শীতল বাতাসগুলো আমাদের এই বঙ্গোপদেশের দিকে কি প্রবাহিত হয়, তাই আমরা শীত অনুভূত হই।
আর দক্ষিণা বাতাস যখন আসা শুরু হয় তখন আমরাও বুঝতে পারি যে বসন্ত এসে গেছে। তো এই যে বসন্ত আসে কখন? দক্ষিণা বাতায়। যারা মাস জানে না, যারা বছর জানে না, যারা দিন তারিখ ঠিক বুঝে না, কিন্তু তারা ঠিক যখন দেখে যে শীত উত্তরের বায়ু বন্ধ হয়ে দক্ষিণ দিক থেকে বায়ু আসা শুরু হয়ে গেছে, তখন তারাও বুঝে বসন্ত এসে গেছে। তো দেখেন এই দক্ষিণে সমীর, এখানে দক্ষিণে সমীর দিয়ে আমাদের পরবর্তীতে কি বলছে? হলো। দক্ষিণে সমীর হলো, এখানে কি বোঝাচ্ছে? হলো। দক্ষিণে সমীর হলো, এই যে আমাদের লেখক এখানে আমাদের পরবর্তীতে কবি আমাদের যেটা বোঝাচ্ছেন সেটা কি? কামের পদাতি। কি বোঝাচ্ছেন এখানে? আমাদের এখানে বোঝাচ্ছেন কামের, এবং বোঝাচ্ছেন কি? পদাতি। কামের কি? পদাতি। এখন এই কামের পদাতি বলতে এখানে কামের বলতে বোঝানো হচ্ছে প্রেমের দেবতাকে। কি বোঝানো হচ্ছে? কামের বলতে বোঝানো হচ্ছে প্রেমের দেবতা, প্রেমের দেবতা। এখন দেখেন, আর পদাতি বলতে বোঝানো হচ্ছে সংবাদ দেওয়া, সংবাদ পাঠানো বা দেওয়া, সংবাদ পাঠানো বা দেওয়া। তো যখন কি হয়? দক্ষিণা বাতাস আসা শুরু হয়, যখন কি হয়? যখন দক্ষিণা বাতাস আসা শুরু হলো, তখন মনে হয় প্রেমের দেবতাকে সংবাদ দিচ্ছে কি? বসন্ত এসে গেছে। যেমন দেখেন, বসন্তকাল শুরু হয় কখন? 13ই ফেব্রুয়ারি। আর 14ই ফেব্রুয়ারি তো বুঝিনি যে বাংলাদেশ সুন্দরবন দিবস। তো এই যে আমাদের তাহলে এই যে বসন্তকাল যখন আসে, তখন কি হয়? যে প্রেমের দেবতার সত্যি সত্যি আগমন ঘটে, যেটা আমাদের ঢাকার রাস্তাঘাটে দেখা যায়। তো এখানেই কবি ওই কথাটাই বলছেন যে বসন্তকালে যখন আসা হয়, তখন বসন্তকালে কি হয়? যে তার বসন্তকালের বর্ণনাটা এখানে দিয়েছেন। তারপর দেখেন কুসুমিত কৈলে। কুসুমিত কৈলে বলতে এখানে কবি কি বোঝাচ্ছেন দেখেন তো? কুসুমিত বলতে বোঝানো হচ্ছে কুশি ফুটে বা মুকুল ফুটে, মুকুলিত। মুকুলিত কৈল মানে হচ্ছে কি? মুকুলিত বলতে কুশি, কুশি ফোটে, কুশি ফোটে। এখানে কুশি ফুটে বলতে কি? কুশি মুকুলিত কৈল। তবে কৈল বলতে কি? এই যে মুকুলিত কৈল বলতে কি? কুশি ফুটে। কিসে ফুটে? ফুলের কড়ি ফুটে। ফুলের কি ফুটে? কড়ি ফুটে। তব বৃক্ষ বনস্পতি, তবে কি? বৃক্ষ বনস্পতি। এখানে গাছ এবং উদ্ভিদে, গাছে এবং কি উদ্ভিদে, কেন গাছও তো স্যার, উদ্ভিদও তো তাই, কিন্তু এখানে আমাদের অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে বৃক্ষ বলতে বোঝানো হচ্ছে গাছ, আর বনস্পতি বলতে যে গাছের ফল হয় কিন্তু ফুল হয় না। যেমন অশ্বত্থ গাছ রয়েছে, তারপরে হচ্ছে কি যে বট গাছ রয়েছে যেখানে ফল হয় ফুল হয় না, ডুমুর গাছ যেখানে হচ্ছে ফল হয় কিন্তু ফুল হয় না। তো এখানে বোঝানো হচ্ছে যে ওই সকল ধরনের গাছ এবং ওই ধরনের উদ্ভিদেও কি হয়? ফল বা হচ্ছে কি যে পাতা জন্মায় নতুন সাজে সাজে। তারপরে দেখেন যে শব্দটা পাচ্ছেন কিংসুক। কি বলছেন? কিংসুক কুসুমিত। এখন এই কিংসুক কুসুমিত দ্বারা আমাদের এখানে কবি কি বোঝাচ্ছেন? কিংসুক কুসুমিত দ্বারা এখানে কবি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে এ পলাশ ফুল কি হয়? পলাশ বাগান লাল হয়ে যায়। পলাশ, পলাশ বাগান, বাগান। কিংসুক মানে লাল হয়ে ওঠে। কি হয়ে ওঠে? লাল হয়। এখন এই যে পলাশ বাগান লাল হয় বলতে কি? সেই সময় পলাশ ফুল গাছে কি হয়? পলাশ ফুল ফোটে এবং সেই বাগানটা কি হয়ে ওঠে? লাল হয়ে ওঠে। এখানে দেখেন যেটা পাই আমরা, সেটা হচ্ছে কি? পরবর্তী সঘন মানে কেমন হয়ে ওঠে? ঘন হয়ে ওঠে। পলাশ বাগানটা কেমন হয়ে ওঠে? ঘন হয়ে ওঠে। ঘন। পলাশ বাগানটা ঘন বন লাল হয়ে ওঠে। পলাশ বাগানটা কি হয়? ঘন হয়, লালে ঘন হয়ে ওঠে। কবি এটাই বোঝাচ্ছে। তো এখানে আমাদের প্রথমে আমরা যেটা দেখলাম যে বসন্তকাল যখন আগমন ঘটে, তখন প্রকৃতির বাতাস আসে দক্ষিণ দিক থেকে এবং নতুন পাতা ফুল ফলে প্রকৃতি নতুন ভাবে সেজে ওঠে, এবং কি হয়? যে প্রেম দেবতারও আগমন ঘটে এই বসন্ত কালে। তো আমাদের কবি এখানে এই অংশটুকুতে কি বলছে আমরা আরেকটু ভালোভাবে দেখি। কবি বসন্ত ঋতুর আগমনে প্রকৃতির নবজীবন এবং সৌন্দর্যের পরিবর্তনের কথা বলেছেন। বসন্তে নতুন পাতা, সুগন্ধি বাতাস আর ফুলের কুড়ি নিয়ে প্রকৃতি মুগ্ধ করে তোলে। এটি শুধু প্রকৃতিতেই নয়, মানুষের মনেও আনন্দ রোমান্সের অনুভূতি জাগিয়ে তোলে বসন্তকাল। তো পরবর্তীতে কবি আমাদের এখানে কি বলছে দেখেন, পুষ্পরিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলোল। পুষ্পরিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলোল। এখন পুষ্পরিত বলতে এখানে কি বোঝাচ্ছে দেখেন? পুষ্পরিত বলতে এখানে আমাদের বোঝাচ্ছে যে ফুলে সাজানো। পুষ্পরিত মানে কি? ফুলে সাজানো। বসন্ত ঋতুটা কেমন থাকে? ফুল, সকল গাছেই ফুল ফুটে, তাই মনে হয় ফুলে সাজিয়ে থাকে। ফুলে কি কেমন থাকে? ফুলে সাজানো। বসন্ত ঋতুটা থাকে হচ্ছে ফুলে সাজানো। সুরঙ্গ, সুরঙ্গ। এখন সুরঙ্গ বলতে কি বোঝানো হচ্ছে? সুন্দর সুন্দর রং দেখা যায় এই ঋতুতে। কি দেখা যায়? সুন্দর। সুরঙ্গ মানে সুন্দর রং, এর কথা এখানে কবি বলছে যে সুরঙ্গ বলতে বোঝানো হচ্ছে কি? সুন্দর রং।
এখন এই সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, সুরঙ্গ মল্লী লবঙ্গ গোলাল। এখন এই মল্লী শব্দের অর্থটা কি দেখেন আরেকবার, আরেকটা শব্দ এখানে আছে মল্লী। এই মল্লী শব্দ দ্বারা এখানে কবি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে বেলি ফুল। সেটা কি, মল্লী বলতে কি বোঝায়, বেলি ফুল বোঝায়। এই বেলি ফুলের হচ্ছে কি যে বোটাটা থাকে, এই বোটাটা কেমন একটু লালচে হয় আর ফুলটা সাদা হয়। তো এই বেলি ফুলটা লবঙ্গ গুলাল, এই গুলাল মানে মশলা বিশেষ। লবঙ্গ গুলাল বলতে আমাদের এখানে কবি কি বোঝাচ্ছেন, মশলা বিশেষ বোঝাচ্ছেন। তো এই লবঙ্গ মশলা আছে না, এই মশলা বিশেষ কবি এখানে কি বোঝাচ্ছেন, মশলা বিশেষ। এইটা কবি এখানে বোঝাতে চেয়েছেন যে লবঙ্গ গুলো তো ফুলে ফুলে সাজানো, সুন্দর রঙের ফুল। বেলি ফুলের আবার কেমন, বেলি ফুলটাকে লবঙ্গ মশলা বিশেষের মতো দেখে মনে হয় এই বসন্তকালে। তারপরে দেখেন ভ্রমরের ঝংকার কোকিলের কলরব। ভ্রমরের ঝংকার, এখানে যে ভ্রমর বলতে আমাদের বোঝানো হয় বসন্তকালে যে মৌমাছি, বসন্তকালে যে কি হয় মৌমাছি। এই ঝংকার বলতে বলা হয় হচ্ছে কি যে গুনগুন, ভ্রমরের কি গুনগুন, ভ্রমরের গুনগুন। আর কোকিলের কলরব, এই কোকিলের কলরব দ্বারা এখানে কবি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে কি যে কোকিলের ডাক। আমরা বসন্তকালে কি দেখতে পাই, কি শুনতে পাই, কোকিলের ডাক শুনতে পাই। তো এখানে কোকিলের কলরব বলতে বোঝানো হচ্ছে কোকিলের কোকিলের ডাক, কোকিলের ডাক বোঝাচ্ছেন এখানে কবি। তো এখানে বোঝাচ্ছে যে পুষ্পরিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, এখানে বোঝাচ্ছে যে বসন্তকালে ফুলের বিভিন্ন রঙের রং বেরঙের ফুলে সেজে উঠে প্রকৃতি, এবং ফুলে ফুলে কি হয় ভ্রমর গুনগুন করতে থাকে, আর গাছে গাছে কোকিল কি তার কুহু কুহু ডাক শুনিয়ে আমাদের মনকে কি করে তুলে দেখেন, ওতালা করে তুলে। এই যে শুনি যুবকের মন জাগে অনুভব, এই যে এটা শুনে কাদের মনে অনুভব না জাগে, এই কোকিলের ডাক ভ্রমরের গুঞ্জন শুনে যুবকের মনে জাগে অনুভব, একটু ভিন্ন ধরনের আবেগ সৃষ্টি হয় যুবকের মনে। তাই কবি এখানে বোঝাচ্ছেন নানা পুষ্পমাল্য গলে বড় হরষিতে, নানা পুষ্পমাল্য গলে বড় হরষিতে। এই যে এখানে দেখেন নানা পুষ্প গল্ল মালে, তো এখানে বিভিন্ন রঙের কি করে, বিভিন্ন রঙের হচ্ছে কি করে মালা গলায় দেয় না, নানান বিভিন্ন ফুলের মালা গলায় দেয়, বিভিন্ন বিভিন্ন ফুলের ফুলের মালা, বিভিন্ন ফুলের মালা গলায়, বিভিন্ন ফুলের মালা গলায় পরে, বিভিন্ন ফুলের মালা কি পরে গলায় পরে বড় হরষিতে, বড় হরষিতে। তো বিভিন্ন রঙের মালা গলায় পরে কি করে অনেক আনন্দিত হয়, আনন্দিত হয়, আনন্দিত হয়, কি হয় আনন্দিত। বিভিন্ন ধরনের মালা গলায় পরে কি হয় আনন্দিত হয়। আমরা আমাদের দেখাই তো যাই যে 13ই তারিখে বসন্ত বরণে, 13 তারিখ বা 14 তারিখে বসন্ত ঋতু যখন শুরু হয় তখন আমাদের কি হয় যে হাতে মেয়েরা পরে না মল্লিকা পরে, হাতে যে ফুলের এটা পরে এটা মল্লিকা, আর খোপায় পরে হচ্ছে কি যে মল্লিকা বা খোপায় পরে ফুল, এবং গলায় মালা দেয়। তো এখানে কবি এই বিষয়টা কিন্তু শুধু আমাদের এখন নতুন বা আধুনিক যুগের প্রচলন না, এটা ঠিক অনেক আগে থেকেই এই প্রচলন শুরু হয়। নানা পুষ্প মালাই গলে বড় হরষিতে কি করে আনন্দিত হয়, আনন্দিত হয়ে নানা হচ্ছে কি যে ফুলের মালা গলায় দেয়। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, বিচিত্র বসনে অঙ্গ, বসন মানে কি কাপড়, বসন মানে কি, বসন মানে এখানে বোঝাচ্ছে কি সাজ, বসন মানে এখানে বোঝাচ্ছে কি সাজ বোঝাচ্ছে, বিভিন্ন সাজে, বিভিন্ন বিচিত্র সাজে অঙ্গ মানে আমাদের শরীরকে বিচিত্র ভাবে সাজায়। এই সময়ে কারা যুবক যুবতীরা, যুবকরা এই সময়ে শরীরকে কি করে বিভিন্ন ভাবে সাজায়। যেমন এখানে বলছে চন্দন দিয়ে সাজায়, কি দিয়ে সাজায় চন্দন দিয়ে, অঙ্গে কি করে চন্দন মেখে, চন্দন চন্দন মেখে। তো এখানে চন্দন মেখে বিষয়টা কি দেখেন, চন্দন মেখে বিষয়টা কি যে আমাদের কবি যখন কবিতাটা লিখছে, চন্দন কাঠ হচ্ছে ওই যে সুগন্ধি এক প্রকারের কাঠ, হলুদ এক ধরনের কাঠ বা লাল কাঠ থাকে সুগন্ধি যে কাঠটা। তো এইগুলো মানুষ আগে কি করতো অঙ্গে ব্যবহার করতো সুগন্ধের জন্য বা সুগন্ধির জন্য। তাই এখানে কবি বলছে যে বিচিত্র বসনে মানে বিচিত্র সাজে শরীরে কি করে চন্দন মেখে বের হয় কারা যুবক যুবতীরা। তো এই যে যুবক যুবতীদের মধ্যে যে মানব মনে যে বসন্তকালে একটা প্রভাব ফেলে,
আপনি যদি কারো সাথেও না পান, আপনি বিকেলে বের হন একা ঘুরতে বসন্তকালে। তো তারপরে দেখেন কবি এখানে মূল বিষয়টা কি বলতে চেয়েছে, কবি এখানে বসন্ত ঋতুর সৌন্দর্য এবং উচ্ছ্বাস তুলে ধরেছেন, সৌন্দর্য এবং কি উচ্ছ্বাস তুলে ধরেছেন। পলাশ ফুল লাল রঙে সেজে উঠে বন, পলাশ ফুলে কি করে লাল রঙে বন সেজে উঠে। আমরা বেলি ফুলের কি সুগন্ধ, মৌমাছির গুঞ্জন, কোকিলের কলরব সুর আর রঙিন রঙিন আবিরের পুলকিত, ওই যে রঙিন আবির, প্রকৃতি যেন রঙিন রঙের রঙের আবিরে ছেয়ে গেছে, মোহনীয়তায় ফুটে উঠেছে বসন্তকালে। তারপরে দেখেন মানুষও ফুলের মালা গলায় দিয়ে, রঙিন পোশাক পরে, চন্দনের প্রলেপ দিয়ে এই ঋতুতে আনন্দ উপভোগ করছে। তার মানে মানুষ এই বসন্তকালটা কি করছে, উপভোগ করে। বসন্তকাল যে কিভাবে মানুষ উদযাপন করে, এইটাই আমাদের গত যে 4টা লাইন পড়েছি সেই 4টা লাইন দেখেছি। এখন আমরা এই যে এখানে একটা শব্দ ছিল আমাদের ভ্রমর, আমরা শব্দটা ব্যাখ্যা করি নাই। ভ্রমর, মৌমাছি আর ভ্রমর আলাদা জিনিস। মৌমাছি ছোট, ভ্রমর গুলো বড়, এবং ভ্রমর হয় কেমন, কালো। ভ্রমর কেমন হয়, কালো, কৃষ্ণ বর্ণের হয় ভ্রমর। তো এখানে দেখেন আমাদের মৌমাছি এবং এই যে কোকিলের ডাক দেখতে পাচ্ছি। তারপরে দেখেন পরবর্তীতে কি বলছে, নিদাগ সম এ অতি প্রচন্ড তপন, নিদাগ সময়ে অতি প্রচন্ড তপন। তো নিদাগ বলতে কি বোঝায়, দেখেন এখানে নিদাগ বলতে বোঝায় গ্রীষ্মকাল। নিদাগ বলতে কি বোঝানো হচ্ছে, গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে কি হয়, নিদাগ বলতে এখানে আমাদের বোঝাচ্ছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালের এই সময়, গ্রীষ্মকালের কি সময়, গ্রীষ্মকালের সময় অতি প্রচন্ড তপন, অতি প্রচন্ড কি তপন, মানে সূর্য, তপন মানে কি, তপন মানে হচ্ছে সূর্য, তপন মানে হচ্ছে কি সূর্য। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে সূর্য কেমন রূপ ধারণ করে, প্রচন্ড, কেমন রূপ ধারণ করে, প্রচন্ড রূপ ধারণ করে। কখন, নিদাগের সময়, গ্রীষ্মকালের সময় সূর্য প্রচন্ড রূপ তার ধারণ করে। রৌদ্রতাসে, ঠিক আছে, এই যে রৌদ্রতাসে, এই রোদের ভয়ে, ঠিক আছে, তাপের ভয়ে, আমরা এখানে লিখতে পারি কি তাপের ভয়ে, তাপের ভয়ে সবাই এই সূর্যের তাপের, তপনের তাপে, সূর্যের তাপে রহে ছায়ার চরণে শরণ, ছায়ার চরণে শরণ। মানে এই যে চরণে বলতে কি বোঝানো হচ্ছে, আশ্রয় খুঁজে, ছায়ায় আশ্রয়, ছায়ার কি করে, ছায়ার আশ্রয় খুঁজে, আশ্রয় নেয়, ছায়ায় কি করে আশ্রয় নেয়। তো এই যে সূর্যের প্রচন্ড তাপ, গ্রীষ্মের সময় সূর্যের যে প্রচন্ড তাপ, এই তাপের ফলে কি হয়, মানুষ ছায়ায় আশ্রয় খুঁজে, মানুষ কি করে, ছায়ার চরণে আশ্রয় খুঁজে। চন্দন চম্পক, এই যে চন্দন শব্দের অর্থ কিন্তু আমরা বারবার আগের ইয়েতে করলাম। চন্দন বলতে কি সুগন্ধযুক্ত এক প্রকার কাঠের প্রলেপ বা সুগন্ধযুক্ত একটা জিনিস। চম্পক মাল্য, চম্পক মাল্য। এখন দেখেন এই চম্পক মাল্যটা কি, চম্পক মাল্যটা হচ্ছে চম্পা ফুলের মালা। কি চম্পক মাল্যটা হচ্ছে কি, আমরা দেখছি চম্পা ফুলের মালা, চম্পা ফুলের মালা, চম্পা ফুলের মালা, চম্পা ফুলের কি মালাটা হচ্ছে চম্পক মাল্য। মলয় পবন, মলয় পবন, এই পবন মানে বাতাস, আর মলয় মানে কি দক্ষিণা, মলয় মানে কি দক্ষিণা। এই দক্ষিণা বাতাসের কথা আমাদের কবি কি এখানে বলেছে। মলয় পবন দ্বারা কবি এখানে কি বোঝাচ্ছে, মলয় পবন দ্বারা এখানে কবি বোঝাচ্ছে যে দক্ষিণমুখী বাতাস বা দক্ষিণা, দক্ষিণা স্নিগ্ধ বাতাস, দক্ষিণা কি স্নিগ্ধ বাতাস, দক্ষিণা স্নিগ্ধ বাতাস। এই দক্ষিণা স্নিগ্ধ বাতাস কি করে, গ্রীষ্মের সময় মানুষের পরাণ জড়িয়ে দেয়, মানুষকে প্রশান্তি এনে দেয়। কবি এই কথাটা বলছে সতত। তারপরে কবি কি বলেছে, কবি বলেছে সতত, মানে সতত বলতে কি বোঝায় এখানে, সব সময় বা সর্বদা, সর্বদা মানে সতত দম্পতির সঙ্গে। দম্পতি বলতে তো আমরা বুঝি যে স্বামী স্ত্রী, দম্পতি বলতে কি বুঝি স্বামী এবং স্ত্রী। দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস, দম্পতি হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। জায়া ও পতি সমান কি দম্পতি, জায়া, জায়া ও পতি, জায়া ও কি পতি সমান দম্পতি। এটা কোন কোন সমাস বললাম, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। আমাদের কিন্তু বাংলা প্রথম পত্র থেকে বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় হয়ে থাকে। তো এই দম্পতির সাথে ব্যাপিত মদন,
ব্যাপিত মদন, দম্পতির সাথে ব্যাপিত মদন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে মদন বলতে বোঝানো হয় প্রেমের দেবতাকে মদন বলে। প্রেমের দেবতাকে কি বলে? মদন বলে। অ্যাকচুয়ালি মানুষ যখন প্রেমে পড়ে তখন মনে হয় এইটা হওয়ার কারণেই এই আমাদের এই দেবতার নাম হয়েছে, তা কিনা জানি না, বা দেবতার নাম থেকেই বা মদন নামটা হয়েছে, এবং সেটা মানে মানুষের সাথে সামঞ্জস্যতা। প্রেমের দেবতাকে কি বলা হচ্ছে? প্রেমের দেবতাকে মদন বলতে কি বোঝানো হচ্ছে? প্রেমের দেবতা, প্রেমের দেবতা। তাহলে আমাদের এখানে কি বলছে? শতত দম্পতির সঙ্গে ব্যাপিত, শতত দম্পতির সঙ্গে কি ব্যাপিত। এই ব্যাপিত শব্দের অর্থটা একটু দেখেন। ব্যাপিত শব্দের অর্থটা এই ব্যাপিত, ব্যাপিত শব্দের অর্থটা হচ্ছে সম্পৃক্ত। ব্যাপিত শব্দের অর্থ কি? সম্পৃক্ত। লিখে আমরা এখানে এই সম্পৃক্ত, তার মানে কি ঘটে? সর্বদাই প্রেমের দেবতা, প্রেমের দেবতার সম্পৃক্ত ঘটে কাদের সাথে? দম্পতিদের সাথে। কাদের মানে সম্পৃক্ততা ঘটে? প্রেমের দেবতা মানে এই দম্পতির কাছে প্রেমের দেবতা চলে আসে। তারপরে তো বুঝছেনই তো, এখানে দেখেন আমাদের এই চন্দন চম্পক মাল্য মলয় পবন, যখন চন্দন এবং চম্পর মালা গলায় দেয় দক্ষিণা বাতাস এসে কি করে? মানুষকে সুস্নিগ্ধ করে। সততাই সব সময় কি করে? প্রেমের দেবতা সম্পৃক্ততা, সম্পৃক্ততা করে, সম্পৃক্ত তৈরি করে কিসের মধ্য দিয়ে? দম্পতির জীবনে। কবি এখানে যেভাবে বলছেন যে কবি গ্রীষ্মের তীব্র উষ্ণতা এবং সেই সাথে সেই সময় প্রকৃতির আচরণ এবং মানুষের প্রতিক্রিয়ার চিত্র তুলে ধরেছেন। প্রচন্ড গরমে মানুষ কি করে? ছায়া, এখানে দেখছেন গাছের নিচে ছায়া এবং স্নিগ্ধতার খোঁজ থাকে। তা আর চন্দন ফুল এবং মলয় বাতাস কিছুটা মানুষকে কি করে? শান্তি দেয়। পাশাপাশি এই ঋতু প্রেমিকদের আবেগময় সময়কেও রঙিন করে তোলে। প্রেমিকদের কি করে? আবেগময় সময়কেও এই ঋতু রঙিন করে তোলে। পরবর্তীতে বলছে পবন সময় ঘন ঘন গর্জিত। পবন সময় কি? ঘন ঘন গর্জিত। এখন পবন সময় কোন সময়টাকে বলে? পবন সময়টাকে বলা হচ্ছে কোন সময় বলেন তো? পবন সময়টা হচ্ছে বর্ষাকাল। পবন সময়টা কি? বর্ষাকাল। আমাদের এবারের বর্ণনা কোন ঋতু? বর্ষাকাল, ঠিক আছে। তো এই পবন সময় বলতে বোঝানো হচ্ছে বর্ষার সময় ঘন ঘন গর্জিত। ঘন ঘন কি? গর্জিত। এখন এই ঘন ঘন গর্জন করে কে? ঘন ঘন গর্জিত বলতে এখানে বোঝানো হচ্ছে ঘন ঘন গর্জন করে কে? ঘন ঘন গর্জন করে? মেঘের গর্জন। মেঘের কি? গর্জন। মেঘের গর্জন। তো ঘন ঘন মেঘ কি করে? বর্ষার সময় ঘন ঘন কি করে? মেঘ গর্জন করতে থাকে। মেঘ কি করতে থাকে? গর্জন। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূর্তি। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূর্তি। এখন দেখেন এই বরিশে মানে হচ্ছে কি? যে নির্ভয়ে বরিশে বলতে এখানে কি বোঝাচ্ছে আমাদের? নির্ভয়ে বরিশে বলতে বোঝানো হচ্ছে যে অবিরাম বৃষ্টি পড়ে। কি পড়ে? অবিরাম, বিরামহীন ভাবে। অবিরাম, অবিরাম বৃষ্টি পড়ে মানে বৃষ্টি হয়। অবিরাম কি হয়? বৃষ্টি হয়। বর্ষার সময় মেঘ ঘন ঘন ডাকে, আর অবিরাম বৃষ্টি হওয়ার কারণে কি? চৌদিক। চৌদিক শব্দের অর্থ দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? চৌদিক শব্দের অর্থ দ্বারা এখানে বোঝানো হচ্ছে চারিদিক। চারিদিক, ঠিক আছে। চৌদিক শব্দের অর্থ কি? চারিদিক। পূর্তি। পূর্তি শব্দ দ্বারা এখানে, পূর্তি শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? পূর্তি শব্দ দ্বারা বোঝানো হচ্ছে পরিপূর্ণ। পূর্তি শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? পরিপূর্ণ। চারিদিকে কি হয়ে গেছে? বর্ষার অবিরাম বৃষ্টির কারণে পূর্ণ হয়ে গেছে। চারিদিকে কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। বর্ষার সময় ঘন ঘন মেঘ গর্জন করে এবং অবিরাম বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে কি হয়? পূর্ণ হয়ে ওঠে বর্ষায়, বৃষ্টিতে। দেখেন ঘোর শব্দে কৈলাস, এই যে যে ঘোর শব্দগুলো হয়, বজ্রপাতের যে শব্দ, ঘোর শব্দ বলতে এখানে কোন শব্দ বোঝাচ্ছে? ঘোর শব্দ বলতে এখানে কবি এখানে বোঝাচ্ছে বজ্রপাতের শব্দ। বজ্রপাতের শব্দকে কবি এখানে বলছে। তো বজ্রের শব্দ, বজ্রের শব্দ, এই বজ্রের শব্দটাকে বলা হচ্ছে ঘোর শব্দ। তো এই ঘোর শব্দে মানে বজ্রের শব্দে কি হয়? দেখেন বজ্রের শব্দে কৈলাস সহ কেঁপে ওঠে। কৈলাসে কি হয়? কৈলাস বলতে আমরা কি বুঝি বলেন তো? কৈলাস হচ্ছে কি? কৈলাস হচ্ছে আমরা এটা এই পাশে লিখতে পারি কৈলাস। তো এখানে আমাদের কৈলাস বলতে কি বোঝানো হচ্ছে? কৈলাস বলতে বোঝাচ্ছে শিবের বাসস্থান। শিবের বাসস্থান, শিবের বাসস্থান। কৈলাস বলতে বোঝানো হচ্ছে শিবের বাসস্থান। শিবের বাসস্থান। তো এখানে বলছে মেঘের শব্দে কৈলাস কি হয়? যে বজ্রপাতের শব্দে কি হয়?
কৈলাস মানে শিব যেখানে থাকে কৈলাস পর্বতে বলা হয় হিন্দু দেব দেবতাদের হচ্ছে কি যে বাসস্থান। তো এই সেই হচ্ছে কি যে সেই শিবের বাসস্থানে মল্লার মল্লার রাগ গাত্রী, মল্লার বলতে কি বোঝানো হচ্ছে যে মল্লার একটা গান, মল্লার কি গানের একটা সুর, ঠিক আছে। রাগ বলতে এখানে যেটা বুঝিয়েছেন কবি বুঝিয়েছেন সেটা হচ্ছে কি যে সুর, এক প্রকার সুর, ঠিক আছে, এক প্রকার সুরের ধরন, সুরের ধরন বা এক প্রকার হচ্ছে কি যে মানে রাগ, এক প্রকার সুর বলা হচ্ছে বা এক প্রকার হচ্ছে গানের ধরন। তো দাদুরি, এখানে দেখেন এই শব্দগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে এই দাদুরি শব্দটার অর্থ এখানে কি বলেছেন লেখক, কবি এখানে দাদুরি শব্দটা দ্বারা যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে দাদুরি শব্দটা দ্বারা এখানে কবি লেখক বুঝিয়েছেন, কবি বুঝিয়েছেন মেয়ে ব্যাং, কি ব্যাং, মেয়ে ব্যাং, মেয়ে ব্যাং। এখন আর এই যে এখানে দেখেন আরেকটা শব্দ পাবো আমরা শিখিনি, আরেকটা শব্দ কি শিখিনি পাবো। এই শিখিনিটা কি দেখেন, এটা হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে মেয়ে ব্যাং, কিন্তু শিখিনি দ্বারা বোঝাই কি, শিখিনি দ্বারা বোঝাই হচ্ছে কি যে ময়ূরী, মানে ময়ূরের স্ত্রীবাচক, ময়ূরী, ময়ূরী মানে মেয়ে ময়ূর শিখিনি, রব আসিতে মনে ভাঙে, কি করে মনের মধ্যে একটা ভাব জাগায়, মনের ভিতরে একটা কি তৈরি হয়, ভাব তৈরি হয়। কিসের ফলে মনের ভিতরে ভাব তৈরি হয়, যে এই যে অতি মন, মনে রবে অতি কি মন ভাঙে, তার মানে মনে একটা, মনে কি হয়, মনের মাঝে ভাব জাগে, মনের মাঝে কি হয় ভাব জাগে, মনের মাঝে ভাব জাগে। তো দেখেন এখানে কবি যেটা বলছে যে দাদুরি শিখিনীর রব মানে ব্যাং এবং ময়ূরের ডাকে মানুষের মনের ভিতরে কি হয় ভাব জাগে, কোন কালে, বর্ষা ঋতুতে। কীটকুল রব, কীটকুল বলতে বোঝানো হচ্ছে কীট পতঙ্গের যে ধ্বনি, এই কুল রব পুনি ঝংকারিত, পুনি পুনি কি হয় ঝংকারি মানে বারবার ডেকে ওঠে, এই শুনিতে যুবক চিত্ত। তো এই কীটকুলের রব শুনে যুবক চিত্ত, যুবকের চিত্ত, যুবকের কি চিত্ত বলতে বোঝানো হচ্ছে বুক, যুবকের চিত্ত বা যুবকের কি মনের মধ্যে কি হয়, মনের মধ্যে হরিষিত হয় মানে আনন্দিত হয়, আবার ভয়ও পায়, আনন্দিত হয় এবং কি হয় ভয়ও পায়। এখানে হচ্ছে কি যে এখানে আমাদের দুইটা শব্দের অর্থ পাই, একটা হচ্ছে চিত্ত, একটা কি চিত্ত, চিত্ত মানে হচ্ছে মন, চিত্ত মানে হচ্ছে মন, যুবকের মনে হরিষিত মানে আনন্দিত, আনন্দিত, আনন্দিত হয়, আবার ডরে, আবার ভয়ও পায়। তার মানে এই যে এই বর্ষার সময় কি হয় প্লাবন হয়, বর্ষার সময় অতিবৃষ্টির ফলে কি হয় কৈলাস পর্যন্ত বজ্রপাত মানে বিদ্যুৎ বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে, এমন সময় ময়ূরী ব্যাং ডাকে, এমন সময় হচ্ছে ময়ূর ডাকে, এই ডাকে শুনে মানুষের মনে ভাব জাগে। আর তারপরে কি বলছে যে মানুষের মন আনন্দিত হয়, আবার ভীত হয়ে ওঠে এই সময়। দেখেন কবি যেটা বলছে এখানে, কবি বর্ষার ঋতু বৈচিত্র্য, ঋতু বৈচিত্র্যময় এই পরিবেশের বর্ণনা করেছেন, মেঘের গর্জন, টানা বৃষ্টি, বজ্রপাতের শব্দ, ময়ূর এবং ব্যাঙের ডাক সমন্বিত রূপ তুলে ধরা হয়েছে এখানে। সব মিলিয়ে বর্ষা ঋতুতে এক অন্য আবহাওয়ার সৃষ্টি হয়, প্রকৃতির এই রুদ্ররূপে মানুষকে যেমন আনন্দ সৃষ্টি করে, তেমনি মানুষের মনে ভয়ের উদ্বেগও তৈরি হয়। সেই দেখেন দেখেন কৈলাস পর্বত, ঠিক আছে। তো তার পরবর্তীতে আমাদের হচ্ছে কি যে কবি কি বলে দেখি, তার পরবর্তীতে কবি যেটা বলছে আইলো শরৎ ঋতু নির্মল আকাশ, আইলো শরৎ ঋতু, এখানে শরৎ বলতে বোঝানো হচ্ছে কি, শরৎ বলতে বোঝানো হচ্ছে শরৎকাল, শরৎ ঋতু বলতে বোঝানো হচ্ছে কি শরৎকাল, এখানে শরৎ ঋতু বলতে বোঝানো হচ্ছে শরৎকাল। তো এই শরৎকালে কি হয়, শরৎকালে নির্মল আকাশ কেমন থাকে বলেন তো, নির্মল থাকে, আকাশ থাকে কেমন নির্মল, আকাশে সাদা মেঘের ভেলা, আবার পরিষ্কার আকাশ, রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, চকচকে একটা আবহাওয়া থাকে, যে সময় সবচেয়ে ভালো ছবি তোলা যায়, ঠিক আছে। তারপরে দেখেন দোলাইয়ে চর্মকেশ কুসুম বিকাশে, দোলাইয়ে চর্মকেশ কুসুম বিকাশে, ভালো করে দেখেন এই যে এখানে দোলাইয়ে চর্মকেশ, চর্মকেশ বলতে বোঝানো হচ্ছে কি দেখেন, চর্মকেশ বলতে বোঝানো হচ্ছে দোলাইয়ে চর্মকেশ, এই সময় দোলাইয়ে চর্মকেশ দ্বারা কি বোঝানো হচ্ছে, এই যে গরু আছে না, এই গরু বানান কিন্তু এখন এরকম, গরুর কেমন, গরুর লেজের যে পিছনের যে চুলগুলো থাকে না, যে লোমগুলো থাকে না, যেটা দিয়ে সে মশা মাছি তাড়াতে থাকে বারবার, তো এখানে বলছে চর্মকেশ। তো এই গরুর লেজের লেজের সেই লেজের গরুর লেজের সেই পুচ্ছ,
বা হচ্ছে কি যে এটাকে পুচ্ছই বলে, গরুর লেজের পুচ্ছ। তো এই এমনি ভাবে চর্মকেশ, কুসুমিত বিকেশ, চর্মকেশ কি হয় এভাবে দোলাইতে থাকে। এখন কুসুমিত বিকেশটা কি দেখেন, মানে এই এই যে এই শরৎকালে কি কাশফুল ফোটে না, তো কাশফুল কখনো এইদিকে কখনো এইদিকে কখনো এইদিকে, তো সেইটার তুলনা কবি কার সাথে দিয়েছে চিন্তা করেন, যে গরুর লেজের পুচ্ছ বা গরুর লেজের যে যে গুচ্ছটা রয়েছে সেটা তেমনি ভাবে দুলে এই শরৎকালে সেটাও কি করে দুলতে থাকে কুসুমিত বিকাশে। কুসুমিত বলতে কি ফুল ফোটে, ফুলের কি বিকাশ ঘটে এই শরৎকালে। তারপরে দেখেন নবীন খঞ্জন, এই যে নবীন খঞ্জন বলতে কি বোঝায়, খঞ্জন মানে এক ধরনের পাখি, এক ধরনের চঞ্চল পাখি, এক ধরনের এক এক ধরনের চঞ্চল পাখি, চঞ্চল পাখি, এক ধরনের কি চঞ্চল পাখি দেখি বড়ই কৌতুক হয়। এক ধরনের চঞ্চল পাখি দেখে কি হয়, মানুষের মনে বড় কৌতুক হয়, মানে হাস্যরসের জন্ম হয়। কৌতুক বলতে কি বোঝায়, হাস্যরসের জন্ম হয়, হাস্য রসের জন্ম হয়, হাস্যরসের জন্ম হয়, হাস্যরসের জন্ম হয়। হাস্যরসের জন্ম হয় মানে পাখি কখনো এখানে, পাখি কখনো ওখানে, পাখির কাজকর্ম দেখে উত্তেজিত যামিনী দম্পতির মনে, উপজাতি যামিনী দম্পতির মনে কি হয়, সুখ জাগে। সেই সময় কি হয়, দম্পতিদের মনে, ছেলে এবং মেয়েদের মনে কি জাগে, সুখ অনুভব হয়। কবি এখানে যেটা বলছে সেটা একটু আমরা আবার দেখি। পরিষ্কার আকাশ, বললাম শরতের নির্মল যে আকাশ, পরিষ্কার আকাশে শরৎ ঋতুর আগমন ঘটে। এটি প্রকৃতিকে শান্ত, নির্মল এবং মনোমুগ্ধকর রূপ দেয়। এই সময় প্রকৃতিকে স্নিগ্ধ এবং আনন্দময় পরিবেশ তৈরি হয়। নতুন নতুন কি নতুন নতুন পাখি বলতে এক ধরনের নতুন খঞ্জন পাখি, ছোট পাখি দেখে মনের মধ্যে কি হয়, আনন্দের সৃষ্টি হয়। রাত্রিতে রোমান্টিক এবং প্রশান্তির সময় হিসাবে দেখানো হয়েছে এই ঋতুতে। দেখেন শরৎ ঋতুতেও কবি কি করছে, রোমান্টিকতা এবং প্রশান্তি খুঁজে পেয়েছে। তো পরবর্তীতে কবি কি বলছে দেখেন, পরবর্তীতে প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। প্রবেশে হেমন্ত ঋতু কি হয়, শীত অতি যায়, মানে হেমন্ত ঋতু আসার সাথে সাথে কি হয়, শীতকাল এসে যায়, মানে শীত শীত লাগতে শুরু হয়, শীত শীত কি হয় লাগতে, শীত শীত লাগতে শুরু হয়, শীত শীত লাগতে কি হয় শুরু হয়। তো হেমন্তকালে কি হয়, হেমন্তকাল আসার সাথে সাথে মনে হয় এই শীত এসে গেল, এই বুঝি শীত এসে গেল। পুষ্পতুল্য তাম্বুল, এই যে দেখেন খুব সুন্দর একটা শব্দ তাম্বুল, পুষ্পতুল্য কি তাম্বুল, পুষ্পতুল্য তাম্বুল। এই তাম্বুল মানে কি, তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান, তাম্বুল মানে কি পান, তাম্বুল মানে পান, অধিক সুখ হয়। তার মানে এই হেমন্তকালে মানুষ কি করে, একসাথে বসে পান চাবায় আর গল্প করে, পান চাবায় আর কি গল্প করে। আর হেমন্তকাল আসার সাথে সাথে শীতকাল এসে যায়। যেমন দেখেন হেমন্ত ঋতুর সূচনায় শীতের আগমনের ইঙ্গিত দেয়, যা ঠান্ডা আবহাওয়ার আগমনকে বোঝায়। এটি ঋতু পরিবর্তনের সুন্দর বিবরণ, হেমন্ত ঋতুর আরামদায়ক পরিবেশ, আরামদায়ক ঋতু পরিবর্তনের একটি সুন্দর পরিবর্তন। হেমন্ত ঋতু আরামদায়ক পরিবেশ এবং পান চিবানোর মধ্যেই পাওয়া যায় আনন্দের কথা বলা, আনন্দের কথা বলা হয়েছে, পাওয়া আনন্দের কথা। হেমন্তে নাতিশীতোষ্ণ আবহাওয়া জীবনে যেন আরো সুখকর হয়ে ওঠে, জীবন যেন কি হয়ে ওঠে, আরো সুখকর হয়ে ওঠে। তার পরবর্তীতে দেখেন শীতের তরসে রবি তুরিতে লুকায়, শীতের তরসে রবি কি করে, শীতের তরসে, দেখেন প্রথম শব্দটা আমরা কি পাইছি, তরসে, মানে তরসে মানে ভয়ে, কি করে শীতের ভয়ে, শীতের ভয়ে, শীতের ভয়ে রবি, রবি মানে তো আমরা সবাই হয়তো জানি, তারপরেও একটু লিখি। রবি মানে বোঝাই হচ্ছে সূর্য, রবি মানে কি সূর্য, রবি মানে হচ্ছে সূর্য। আর তরসে, শীতের তরসে রবি তুরিতে লুকায়, রবি কি করে, রবি তুরিতে লুকায়। তো এখন দেখেন এই শীতকালে মনে হয় দিন খুব তাড়াতাড়ি চলে যায়, সূর্য উঠতেও দেরি করে, আবার সূর্য অস্ত যায়ও দ্রুত। তার মানে রবি কি করে, তুরিতে মানে হচ্ছে কি যে লুকায়, লুকায় বলতে কি দ্রুত, মানে তাড়াতাড়ি, কি বলছে তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি সূর্য কি করে তাড়াতাড়ি মনে হয় অস্ত যায়। মানে তাহলে কি বলছে, শীতের তরসে রবি তুরিতে লুকায়, শীতের তরসে রবি কি করে তুরিতে লুকায়। অতি দীর্ঘ সুখ নিশীতে, অতি দীর্ঘ সুখ নিশীতে পলকে পোহায়। এখন এই যে শীতকালে কি রাতটা অতি দীর্ঘ নিশি না, অতি দীর্ঘ নিশি, নিশি মানে কি, ঋষি মানে হচ্ছে রাত, ঋষি মানে কি, ঋষি মানে হচ্ছে রাত। এই অতি দীর্ঘ রাত মানে অনেক বড় একটি রাত যেন কি চোখের পলকে চলে যায়, পলকে
চলে যায়। অতি দীর্ঘ রাত, অতি দীর্ঘ কি রাত, যেন এক মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে, এক মুহূর্তের মধ্যে যেন চলে যায়, এক মুহূর্তের মুহূর্তে চলে যায়, চলে যায়, এক মুহূর্তে চলে যায়। তার মানে আমাদের বোঝাচ্ছে যে শীতের ভয়ে সূর্য খুব দ্রুত অস্ত যায়, এবং শীতকালে তো দিন ছোট রাত বড় হয়, এবং এই রাতটাও বড়, মানে অতি দীর্ঘ রাত, বড় রাতটাও যেন এক মুহূর্তেই পার হয়ে যায়। শীতের সময় যখন আমরা আরামে ঘুম দিই তখন পুষ্পসজ্জ বেদে ভুলি বিচিত্র বসন, পুষ্পসজ্জ ভুলে বুঝি কি ভুলি বিচিত্র বসন। এই বিচিত্র বসন বলতে বোঝানো হচ্ছে আমাদের বিভিন্ন পোশাক, বিভিন্ন পোশাক, বিভিন্ন পোশাক। পুষ্পসাজ্য ভেদে ভুলি, পুষ্পসাজ্য মানে বিছানাটাকে যেন মনে হয় পুষ্পসাজ্য, ফুল দিয়ে সাজানো। বিছানা ছেড়ে আমাদের উঠতে ইচ্ছে হয় না শীতের সময়, তাই বলছে পুষ্পসাজ্য। এই বিছানার জন্য আমরা বিভিন্ন ধরনের কি করি, পোশাক পরিচ্ছদ পরতেও ভুলে যাই। ঠিক আছে, আমরা বিছানায় থাকতেই পছন্দ করি। উড়ি উড়ি এক হেলো শীত নিবারণ, উড়ি উড়ি এক হেলো কি শীত নিবারণ। আমরা বিভিন্ন ভাবে কি করতে থাকি, চেষ্টা করি শীতকে নিবারণ করার চেষ্টা করি। কখনো আগুন জ্বালিয়ে, কখনো লেপ কাঁথা কম্বল এবং বিভিন্ন পোশাকের মধ্য দিয়ে আমরা কি করি, এই শীতকে দূর করতে থাকি। উড়ি উড়ি মানে বিভিন্ন ভাবে, এক হেলে শীত নিবারণ মানে আমরা শীতকে দূর করার চেষ্টা করতে থাকি বিভিন্ন ভাবে। তারপরে দেখেন একটা শব্দ দেখেন কাফুরি। এই কাফুরি শব্দের অর্থ কি? কাফুরি শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। কাফুরি শব্দের অর্থ কি? কাফুরি শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ, সুগন্ধ বিশেষ। সুগন্ধ কি? বিশেষ, সুগন্ধ বিশেষ। কাফুরি শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ বিশেষ। তারপরে দেখেন কস্তুরী, সুগন্ধ বিশেষ। তারপরে আমরা যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে কি কস্তুরী। এই যে কাফুরি বলতে আমাদের এখানে কবি কি বোঝাচ্ছেন? সুগন্ধ বিশেষ। কাফুরি বলতে বোঝাচ্ছেন কি? সুগন্ধ বিশেষ। আর কস্তুরী শব্দ দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে, কস্তুরী শব্দ দ্বারা এখানে বোঝাচ্ছেন সেটা হচ্ছে কি যে মেঘ নাভি, মেঘ নাভি, মেঘ নাভি। তারপরে দেখেন চুয়া আর জাবক, একটা শব্দ কি চুয়া আর একটা জাবক। তো দেখেন এখানে চুয়া শব্দের অর্থ দ্বারা এখানে কি বুঝি, কি চুয়া শব্দের এক্স্যাক্টলি অর্থটা কি? চুয়া শব্দের অর্থটা হচ্ছে কবি এখানে চুয়া শব্দ দ্বারা যেটা বোঝাচ্ছেন সেটা আমরা একটু দেখি। এখানে চুয়া বলতে এখানে কবি বোঝাচ্ছেন হচ্ছে ঘন নির্যাস, সুগন্ধের, সুগন্ধের, সুগন্ধের ঘন ঘন নির্যাস, ঘন নির্যাস, সুগন্ধের ঘন নির্যাস। জাবক সৌরভে, এই যে দেখেন জাবক, আরেকটি শব্দ রয়েছে জাবক। পরীক্ষাতে এই সকল জায়গা থেকে প্রশ্ন হয়। জাবক কি বলছে এখানে? জাবক বলতে বোঝানো হয় আলতা। জাবক বলতে কি? আলতা, আলতা। ঠিক আছে। সৌরভ, দম্পতির চিত্তে চেতনা অনুভব হয়। দম্পতিদের কি হয়? চিত্ত। চিত্ত বলতে এখানে বোঝানো হচ্ছে কি? চিত্ত বলতে এখানে বোঝানো হচ্ছে চিত্ত বলতে বোঝানো হচ্ছে কি? বুক। চিত্ত বলতে কি? বুকে, বা আমরা এখানে বুঝবো মনে। চিত্ত বলতে কি? দম্পতির মনে, দম্পতিদের মনে চেতনা অনুভব হয়। দম্পতিদের মনে কি হয়? বিভিন্ন চেতনা অনুভব হয়। দম্পতিদের মনে বিভিন্ন ধরনের ভাব এবং চেতনা জাগ্রত হয় শীতকালে। এই শীতকালের বর্ণনা দিয়ে আমাদের ঋতু বর্ণন কবিতা কবি শেষ করছে কিভাবে দেখি। কবি শীত ঋতুর বৈশিষ্ট্য এবং এর প্রভাব মনোমুগ্ধকর ভাবে চিত্রিত করেছে। শীতের রাত থাকে দীর্ঘ আরাম, পোশাকে থাকে বৈচিত্র্য এবং শীত নিবারণের প্রচেষ্টা এবং সুগন্ধি উপাদানে মানুষের জীবন শীতকালকে আনন্দময় করে তোলে। আনন্দময় কি করে তোলে? পাশাপাশি এই ঋতু দম্পতিদের আবেগময় অনুভূতি গভীরতাকে প্রকাশ করে। গভীরতাকে কি প্রকাশ করে? মানে কবিতাটা শুনে আপনার মনে হচ্ছে যে এখানে কবিতা কম প্রেম বেশি। ঠিক আছে। তো এখানে এই কবি কি করছে? শীতকালের বর্ণনা দিয়ে এ কবিতা, এখানে আমাদের ঋতু বর্ণন কবিতাটা শেষ করছে। কবি এখানে মানে বাংলার যে 6টি ঋতু আছে, প্রত্যেকটা ঋতু একটি আরেকটির সাথে পরিপূরক বা সম্পরিপূরক ভাবে পর্যায়ক্রমে আসছে। এই ঋতু বর্ণন আলাউলের পদ্মাবতী কবিতার সংক্ষিপ্ত রূপ থেকে নেওয়া হয়েছে। কবি এখানে যেটা তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে বাংলার ষড়ঋতুর রূপ, এবং এই ঋতু যে মানব মনের উপরে বা মানব কর্মজীবন বা মানুষের জীবনযাপনের উপরে প্রভাব ফেলে সেইটাই বিস্তর ব্যাখ্যা করেছেন তার ঋতু বর্ণন কবিতার মধ্য দিয়ে। বাংলা সম্ভারের এই আজকের ক্লাসে
আমরা চেষ্টা করেছি সহজভাবে আপনাদের বোঝানোর জন্য। আমাদের ক্লাসের পিডিএফ লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে। এতক্ষণ ক্লাস করার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।